প্রিয় দর্শক, নিউ ভিয়ে আবারও স্বাগত। আমরা জানি গতকালকে আহ প্রায় 21 ঘন্টা, অনেকে বলছে 24 ঘন্টা, ইরানিয়ানরা বলছে, ইরানিয়ান মিডিয়া বলছে 25 ঘন্টা, এভাবে আলোচনা হয়েছে, দীর্ঘমেয়াদী আলোচনা। তিনটা ভাগে ভাগ করে, মানে ব্রেক দিয়ে দিয়ে আলোচনা হয়েছে। প্রথমে আলোচনা হয়েছে, আহ আমরা যেটা বলছি যে পাকিস্তানে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যেই শান্তি আলোচনা, শান্তি চুক্তির আলোচনা, যেটাকে পাকিস্তান অ্যাকর্ড বলা হচ্ছে, সেটা আলটিমেটলি ফলপ্রসূ হয়নি। এত ঘন্টা আলোচনার পরেও, এবং আলোচনার আগে ইরানি ডেলিগেশন, পাকিস্তানি যারা ছিলেন নেগোসিয়েশনে, স্পেশালি আসিম মুনির এবং নওয়াজ শরীফ, এনাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আমেরিকান ডেলিগেশন যারা ছিল তারাও দেখা করেছেন, কথা বলেছেন। আমরা জানি যে ইরানি ডেলিগেশনের ভেতরে তাদের স্পিকার ছিল পার্লামেন্টের, তাদের ফরেন মিনিস্টার ছিল, এবং তাদের কমার্স, এনার্জি মিনিস্টার ছিল। এছাড়াও অনেক অ্যাডভাইজার ছিল, এবং একটা বড় এবং ফ্রুটফুল ডেলিগেশন যেটাকে বলে, মানে একদমই স্টেট লেভেল ডেলিগেশন, সমস্ত ফরেন মিনিস্টার এবং আদারওয়াইজ। তো যারা আসলে জানে জিনিসগুলো, তারা সবাই গেছিল উইথ ট্রাস্ট অ্যান্ড উইথ ফেইথ, যে আমেরিকা এবার হয়তো কিছু একটা ভালো কিছু করবে। তার কারণ হচ্ছে, ইরান যে 10 পয়েন্ট দিয়েছিল আমেরিকাকে, আমেরিকা অলমোস্ট এগুলো এগ্রি করে ফেলেছিল এবং বলেছে ঠিক আছে, আসো। কিন্তু এটাও যে একটা ধোঁকা, সেটা আমরা ভাবছিলাম যে এরকম হতে পারে, কিন্তু দেখা যাক, এরকম একটা ব্যাপার ছিল। এবং পাকিস্তান যেহেতু মেডিয়েট করছে, কিন্তু এটাও যে একটা ধোঁকা, সেটা পরবর্তীতে বোঝা গেল যে যখন নেগোসিয়েশন চলছে, সিমিলারলি যে ঘটনা আমেরিকা ঘটিয়েছে, এই 12 দিনের যুদ্ধে নেগোসিয়েশন চলছিল, তারপর বোম মেরে দিয়েছে। সিমিলারলি যে 40 দিন, এটাকে বলা হচ্ছে 40 ডেজ ওয়ার, এই 40 দিন যুদ্ধে একই অবস্থা হয়েছিল ওমানে। যে নেগোসিয়েশন চলছিল, তারপরে ব্রেক করে দিয়েছে আমেরিকা, এর ভিতরে যুদ্ধ ঘটিয়ে দিয়েছে ইসরায়েল এন্ড আমেরিকা। তো এবারও সিমিলার একটা ঘটনা আমরা দেখতে পেলাম, যে যখন নেগোসিয়েশন চলছে তখন আমেরিকার দুইটা ডেস্ট্রয়ার শিপ, সেটা হরমুজ প্রণালীতে দিয়ে তারা হরমুজ প্রণালী থেকে যাওয়ার চেষ্টা করেছে, এবং সেখানে যাচ্ছিল। এবং তারা সেখানে তারা বলেছে যে দিস ইজ এ মাইন সুইপিং, মানে যেই সাগরের ভিতরে যে মাইন আছে, সেগুলোকে তারা আহ, মানে নিউট্রালাইজ করবে বা সেগুলো সরাবে। এই কারণে তারা যাচ্ছে, এবং ট্রাম্প এটা একটা ইন্টারভিউতে বলেছিল যে আমরা ইরানের ক্লিন করছি, ইরানের গালফ আমরা ক্লিন করছি, হরমুজ প্রণালী আমরা পরিষ্কার করছি, এইভাবে তিনি বলেছেন। আর ওদের যে সেন্ট্রাল কমান্ড আমেরিকান, তারা একটা ভিডিও দিয়েছে এবং বলেছে যে হরমুজ প্রণালীতে তাদের শিপ গেছে, এবং ইট ক্রস দি স্ট্রেইট, মানে ইরান যেখানে যেটাকে আটকে রেখেছিল, সেটা তারা অতি সহজেই তারা বের করে নিয়ে গেছে। এবং তারা ভেবেছিল যে এই টকের মাধ্যমে একটা ক্যামোফ্লেজ তৈরি করে এর ভিতর দিয়ে এই ঘটনাটা ঘটানো, যে ইরানিয়ানরা অন্যদিকে কনসেন্ট্রেট করবে, টকে কনসেন্ট্রেট করবে, আলোচনায় কনসেন্ট্রেট করবে। সো তাদেরকে আমরা এর মধ্যে আমরা আবার একটা অ্যাটাক করতে পারবো। The two ship destroyer. So what happened actually? This is an electronic warfare. এখানে যেটা হয়, ডিজিটাল বা রেডার সিস্টেম বা আরো অন্যান্য যে সমস্ত জিনিস আছে, স্যাটেলাইট, বিভিন্ন ভাবে ইলেকট্রনিক পালস বা সিগন্যাল গুলা ডিটেক্ট করা যায়। আবার এগুলোকে ধোঁকাও দেওয়া যায়। যেমন স্টিলথ বোমা, বিমান, যেটা নাকি এমন ভাবে তৈরি হয় যে কোনো রেডার এটাকে ধরতে পারবে না, কিন্তু সেটাও ধরার ব্যবস্থা করেছে। এবং সেটা প্রবাবলি চাইনিজ টেকনোলজি, যেটা ইরানকে সাপোর্ট করেছে, এবং যার ফলে ইরান F-35 স্টিলথ বম্বার সেটাকেও ধরাশায়ী করতে পেরেছে। তো সিমিলারলি এখানে যে ঘটনাটা ঘটেছে, যে এমন একটা সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম তারা তৈরি করেছে, বা আমেরিকার শিপগুলো, যে এটা দেখতে অনেকটা ছোট বোটের মতো লাগবে। স্যাটেলাইট বা বিভিন্ন ইমেজে যেখান থেকেই দেখা যাবে, এটা রিডিউস হয়ে যাবে এটা সাইজ।
এটা ঠিক মতো বোঝা যাবে না যে এটা কত বড় ডেস্ট্রয়ার বা হোয়াট এভার ইট ইজ। তো যেহেতু আহ, চলছিল কথা, আলোচনা, সেজন্য ইরান এগুলো ডিটেক্ট করেছে, কিন্তু ছোট শিপ হিসাবে ডিটেক্ট করেছে। তারপরেও ইরান হয়তো এদেরকে মারতো, অ্যাটাক করতো। কিন্তু যেহেতু আলোচনা চলছিল, এই জন্য ইরান একটু কশাসলি মুভ করেছে, এবং ইরান যেটা করেছে তারা একটা ড্রোন পাঠিয়েছে সেখানে। এবং এই ড্রোনের মাথায় যে সার্ভেলেন্স এন্ড আদারওয়াইজ জিনিস থাকে, সেগুলো দিয়ে ডিটেক্ট করে গেছে যে দিস ইজ এ ডেস্ট্রয়ার। মানে কাছে গিয়ে ডিটেক্ট করতে হয়েছে, বাইরে থেকে স্যাটেলাইটের মাধ্যমে, ইমেজ থেকে, রাডার সিস্টেমের মাধ্যমে সেটা পারেনি। এটা আমেরিকার চালাকি, এবং আমেরিকা এটা সাকসেসফুলি করতে যাচ্ছিল। বাট ইরানের ড্রোন পাঠানোর ফলে যেটা হয়েছে, দে ডিটেক্টেড ইট। এবং তারপরেই ইরানের যারা আইআরজিসি, তারা বলেছে যে আমেরিকাকে কশন করেছে যে তোমরা ফেরত যাও, আদারওয়াইজ উইল শুট। তো আমেরিকার এই জায়গাটাও, এই এই চালাকিতেও আমেরিকা সাকসেসফুল হতে পারলো না, এবং তারা ফেরত গেল। বাট ইন দ্য মিন টাইম নেগোসিয়েশন চলছিল, এবং আইআরজিসি, ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে, তার কাছে খবর পাঠিয়ে দিয়েছে যে এরকম একটা ঘটনা ঘটেছে গালফে। আর কম সেন্ট্রাল কমান্ড, যারা এই জিনিসটা ঘটিয়েছে, তারা আবার ভিডিওতে বলেছে হ্যাঁ উই আর সাকসেসফুল, পার করে এসেছি। এবং এইটা নিয়ে আমরা জানি যে নেগোসিয়েশনের ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং যেটা জেডি ভ্যান্স বলেছেন আফটার দি নেগোসিয়েশন ফেইল্ড, যে আমরা আসলে অনেক কথাবার্তা বলেছি ট্রাম্পের সাথে, রুবিওর সাথে, বেসেন্টের সাথে, এন্ড আদার্স। এবং ওইখানে যারা ছিল নেগোসিয়েশন, জেডি ভ্যান্স বা আমেরিকান ভাইস প্রেসিডেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ জারেড কুশনার, ট্রাম্পের জামাতা, অ্যান্ড স্টিভ উইটকফ, উনি হচ্ছেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। মানে ব্যাপারটা হচ্ছে আমেরিকা যে ডেলিগেশন পাঠিয়েছে আর ইরান যে ডেলিগেশন পাঠিয়েছে, তার ভিতরে বিস্তর ফারাক। ইরানের ডেলিগেশন হচ্ছে রিয়েল কনভেনশনাল ডিপ্লোম্যাটিক মিশন, যেখানে নেগোসিয়েশন হবে, যেখানে সবাই থাকবে, যেখানে সবাই বুঝবে, বিভিন্ন অ্যানালাইসিস হবে, এবং 21, 22, 23, 24, 25 হোয়াট এভার আওয়ার্স দে ডিসকাস, এই জিনিসগুলো সেখানে থাকবে, বা এদের মাধ্যমে কথাবার্তাগুলো হবে। অ্যান্ড আমেরিকা যেটা করেছে, তাদের কোনো স্টেট অ্যাপারেটাসের যারা ডিপ্লোম্যাট, ফর এক্সাম্পল মার্কো রুবিও, উনি ডিপ্লোম্যাট, উনি ফরেন মিনিস্ট্রি কি বলে দেখছেন, তাকে কিন্তু এখানে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট, যার কোনো ডিপ্লোম্যাটিক কোনো আন্ডারস্ট্যান্ডিংই নাই, তাকে পাঠানো হয়েছে। এবং তার বডিগার্ড হিসাবে জারেড কুশনার এবং উইটকফ, যারা প্রথমে ওমানে যে নেগোসিয়েশন ছিল সেখানে ছিল, এবং তারা ওইখানকার নেগোসিয়েশন বেস্টে দিয়েছিল ট্রাম্পের কাছে এসে। যেখানে ইরান সবকিছু মেনে নিয়েছিল তাদের নেগোসিয়েশনে, সেখানে ট্রাম্পের কাছে এসে বলেছে যে আমরা, এটা হয়নি, ইরান ইমিডিয়েট ওদের 12টা নিউক্লিয়ার উইপন বানানোর, বোম বানানোর ক্ষমতা আছে, এবং তারা ইমিডিয়েট যে কোনো সময় করতে পারে, এটা ইরান বলে দিয়েছে। অথচ ইরান এটা বলেনি, সম্পূর্ণ মিথ্যা কথার ভিত্তিতে ইসরায়েলের দুইজন জায়নিস্ট, জারেড কুশনার এবং উইটকফ, তো তারা তারা তো এমনি ইসরায়েলি, এবং তারা জায়নিস্টও, সো দে দে মেড ইট হ্যাপেন, দিস ওয়ার হ্যাপেন বিকজ অফ নেতানিয়াহু। এগেইন, হোয়াট নেতানিয়াহু ইজ ডুইং, নেতানিয়াহু এই যুদ্ধ চাচ্ছে, এবং এই যুদ্ধ থামাতে চাচ্ছে না। তার কারণ তার দেশে তার এগেনস্টে করাপশন কেস আছে, এবং এই করাপশন কেসটা সে উঠাতে চাচ্ছে না কোর্টে। এই করাপশন কেস আসলে সে ফেসে যাবে, এটা অবধারিত, এবং ফেসে গেলে তার জেল হবে। তো নেতানিয়াহু জেলের হাত থেকে বাঁচার জন্য এই এই যুদ্ধ টিকিয়ে রাখতে চাচ্ছে। যদিও নেতানিয়াহু একটা ইয়েতে দেখলাম বলছিলেন যে লেবানন আমাদেরকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, ইটস এ গুড সাইন, এবং বলেছে যে এর কারণে হেজবুল্লাহকে আনাম করতে হবে, এবং তাহলে আমরা এই নেগোসিয়েশনে সাড়া দিব। সো ইন দ্য মিন টাইম ওয়ার ইজ গোয়িং অন। এবং পাকিস্তানের যেই প্রচেষ্টা ছিল, সেটাতে কোনো ফলাফল আসেনি। এখন এটাকে ফেইল বলবো কি, মানে এখনো চলছে নেগোসিয়েশন, বা চলবে এরকম বলবো, সেটা এখন সময় বলে দিবে। তার কারণ হচ্ছে জেরেড সরি জেডি ভ্যান্স, উনি যে প্রেস কনফারেন্স করলেন, সেখানে লাস্ট সেন্টেন্সটা উনি উচ্চারণ করলেন
যে আমরা একটা মেথডিক্যাল মেথড নিয়ে কথা বলেছি, প্রবাবলি এটাই আমাদের শেষ লিভ দেয়ার। আমরা ওইটা বলে চলে এসেছি, এবং ওইটা যদি ইরান অ্যাকসেপ্ট করে কিনা সেটা আমাদের দেখতে হবে, মেথডিক্যাল ব্যাপার। তো আসল জিনিস যেটা আমেরিকা এবং জেডি ভ্যান্স বলছেন, যে আমাদের আসল মেইন পয়েন্ট ছিল ইরানের ইউরেনিয়ামকে সরিয়ে দেওয়া, বা ইউরেনিয়াম রাখতে পারবে না এবং নিউক্লিয়ার ফোর্স ইউজ করতে পারবে না, দিস ইজ দ্য থিং। কিন্তু ইরান বলছে যে লাস্ট যে অ্যাটাকটা করলো আমেরিকা, ইরানের ভিতরে ঢুকে সেখান থেকে নিউক্লিয়ার নিয়ে আসার যে প্রচেষ্টা, ব্যর্থ প্রচেষ্টা করলো, তখন ইরান বলছে যে তারা যুদ্ধ করে যেটা করতে পারেনি, ফোর্স প্রয়োগ করে যেটা করতে পারেনি, সেটা এখন নেগোসিয়েশনের মাধ্যমে করতে চাচ্ছে। এটা কোন জাতীয় ডিমান্ড? তুমি যেটা পারলা না, ফেইল করলা যেটা করতে, সেটা তুমি এখন বলছো যে না, আমাকে এখন ওইটা দিতে হবে। মানে মামা বাড়ির আবদার টাইপের অবস্থা, মানে কোনো ইললজিক্যাল আর কি ডিমান্ডটা। তো এই হচ্ছে আমেরিকান ডিমান্ড। কিন্তু কেন, দেন ওয়াই দিস নেগোসিয়েশন? আমেরিকা চাইলে তো অবশ্যই নেগোসিয়েশনে ইয়েস নো যেটাই বলুক বলতে পারে। আমেরিকা এখন যেটা করেছে যে এই নিউক্লিয়ার এবং হরমুজ প্রণালী, এই দুইটা ইস্যুতে আমেরিকা বলেছে এটা মানা যাবে না, এটা ওপেন করতে হবে, এবং নিউক্লিয়ার এটা বন্ধ করতে হবে, যেটা নাকি দুইটাই নাকি ইরানের সবচেয়ে বড় পয়েন্ট, যে এই দুইটা করা যাবে না, সেটাকে তারা নিয়ে এসছে টেবিল, এবং এটা জানে, তারা জেনে শুনে বুঝে এই কাজটা করেছে। আর ইরান বলছে যে আমাদের নিউক্লিয়ার ইয়েতে হচ্ছে পাওয়ার প্ল্যান্টের জন্য, এবং এটা আমাদের যে নিউক্লিয়ার কাজ হচ্ছে সেটা অ্যাটমিক এনার্জির তত্ত্বাবধানে হচ্ছে, আমরা লিগালি কাজটা করছি, আমরা এখানে কোনো ইলিগাল কাজ করছি না। তাহলে তুমি কেন, কিভাবে আমাদের এটা বন্ধ করে দিবা, বা এটা বন্ধ করব? কেন, কারণটা কি? আমরা তো কারো থ্রেট না। সো দিস ইজ দ্য প্লেস ওয়ার, দিস ইজ দ্য পয়েন্ট ওয়ার আমেরিকা স্টুড, এবং এটা আমেরিকা ফেইল করেছে জিনিসটা নিতে। তাদের মিশন ফেইলিয়ার, 6টা এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, তাদের সোলজার মারা গেছে, নাবিক, এবং তারা ওইখান থেকে কিছু নিতে পারেনি ইউরেনিয়াম। এখন তারা টেবিল টকের মাধ্যমে সেটা নিতে চাচ্ছে। এটা অ্যাবসার্ড, এটা আসলে কোনো মানে হয় না। তার মানে বোঝা যাচ্ছে যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে যে প্রেশার করেছিল এই নেগোসিয়েশনটা করার জন্য, বা এই আলোচনা অ্যারেঞ্জ করার জন্য, এবং ইরানকে রাজি করানোর জন্য, সেটার ডিফারেন্ট মিনিং আছে। ইরান রাজি হয়েছে কেন? ইরান যে জানতো না, বা ইরানের যে সন্দেহ ছিল না তা না। ইরান ওয়াজ অলওয়েজ আন্ডারস্টুড দ্যাট দেয়ার কুড বি অ্যানাদার ফার্স্ট নেগোসিয়েশন টাইপ। কিন্তু ইরান রাজি হয়েছে, যে বিশ্বকে দেখালো যে দেখো, আমরা আমরা এগিয়ে এসেছি, উই আর হিয়ার, আমরা নেগোসিয়েট করতে চাই, আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, আমরা বসে থাকতে চাই না, আমরা এই যুদ্ধ নিয়ে থাকতে চাই না, আমরা পৃথিবীর মানুষের সাথে আছি। বাট এটা প্রমাণ করতে যে তারা এখানে এসছে নেগোসিয়েশনে। তারপরে একটা হয়তো ক্ষীণ আশা ছিল। বাট হোয়াট আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন, সেটা হচ্ছে যে তিনি যখন এই ইউরেনিয়াম আনতে পারলেন না, তারপরে তিনি যখন ঘোষণা দিলেন যে একদিন, ওয়ান নাইট এর ভিতরে আমরা সব ধ্বংস করে দিব, সিভিলাইজেশন উইল বি অ্যানিহিলেটেড। সিভিলাইজেশন মানে সিভিল পিপল, মানে জনসাধারণ কে ধ্বংস করে দেওয়া হবে। এটা তো ওয়ার ক্রাইম, তার এই কথাটাই ওয়ার ক্রাইম, এবং সে সিভিলাইজেশন ধ্বংস করার কথা বলতেই পারে না। এবং তারপরে যেটা হলো যে তার আলটিমেটাম টাইমটা পেরিয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা, এবং ইরান দাঁড়াবেন, এবং তাদের লোকজন সব রাস্তায় নেমে এসেছে, ব্রিজ প্রোটেকশন করছে, প্ল্যান প্রোটেকশন করছে। প্রোটেকশন মানে হিউম্যান শিল্ড। যে বলছে ঠিক আছে মারো, আমাদের শেষ করে দিবে, ঠিক আছে শেষ করে দাও, আমরা রাস্তায়, আমরা ঘরের ভিতরে লুকিয়ে নাই। যেমন নেতানিয়াহু, তো ওই যে গুহায় ঢুকেছে, সেটা এখন পর্যন্ত বেরোচ্ছে না, ইজ নট কামিং আউট, কারণ তার উপরে টার্গেট আছে, সে জানে বেরোলেই তার ডিটেকশন হয়ে যাবে এবং হি ক্যান বি কিলড। তো নেতানিয়াহু তো গর্তের ভিতরে লুকিয়ে লুকিয়ে কাজ করছে, আর ইরানের জনগণ রাস্তায় নেমে এসেছে। যেমন আজকে দেখলাম যে তাদের প্রেসিডেন্ট বলেছে যে আমরা নেগোসিয়েশন করছি বলে এই না যে সবকিছু থেমে যাবে, এবং আমরা জানি যে ইরানিয়ার যারা জনগণ তারা আমাদের সাথে আছে, এবং তারাই আমাদের স্পিরিট, এবং তারাই আমাদের শক্তি, এবং তাদেরকে রাস্তায় দেখতে চাই, আমরা র্যালিতে দেখতে চাই, বিভিন্ন ভাবে দেখতে চাই। তার মানে জনগণের সাথে সম্পৃক্ততা ইরানের নেতৃত্বের আছে। ওয়ারাজ আমরা দেখছি নেতানিয়াহুর জনগণের সাথে সম্পৃক্ততা কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকার ডোনাল্ড ট্রাম্পেরও জনগণের সাথে সম্পৃক্ততা কমে যাচ্ছে, যদিও মেগা বেসে তার অলমোস্ট 97 to 100% জনপ্রিয়তা এখনো
অক্ষুণ্ণ আছে। মেগা বেস মানে যারা তার কোর সাপোর্টার, তারা যুদ্ধের পক্ষে, তারা ইরান ধ্বংসের পক্ষে, সো দে আর ভেরি মাচ হ্যাপি। কিন্তু রিপাবলিকানদের কাছে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, এবং আদারওয়াইজ জনসাধারণের কাছে তো আছেই। কমায় তার মানে একদম এমন একটা অবস্থায় পৌঁছেছে যে মানে এটা খুবই ঐতিহাসিক ভাবে কম হয়ে গেছে তার অ্যাপ্রুভাল রেট বিকজ অফ দিস ওয়ার। আরো খারাপ অবস্থা হলো যখন জেডি ভ্যান্স, আমেরিকান ভাইস প্রেসিডেন্ট, আপনারা জানেন জেডি ভ্যান্স 2028 ইলেকশনে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং তিনি প্রথম থেকেই এই যুদ্ধ বিরোধিতা করছিলেন। ফলে ইরান এবং সবাই মনে করছিল আচ্ছা জেডি ভ্যান্স হয়তো ভালো কিছু করতে পারবে, কিন্তু জেডি ভ্যান্সকে সারাক্ষণ ফোনের উপর রাখা হয়েছে। এমনকি নেতানিয়াহু কল করেছে জেডি ভ্যান্সকে উইদিন দ্য ডিসকাশন। এবং জেডি ভ্যান্সকে একটা মানে যেটাকে বলে স্কেপ গোট, বা যেখানে সে তাকে ভিকটিম করার একটা পরিকল্পনা ছিল বলে মনে হয়। যেমন সে যেহেতু 2028 লড়বে, এবং সে যেহেতু ট্রাম্পের এগেনস্টে মানে কথাবার্তা কিছু বলছে যুদ্ধ নিয়ে, তো তাকে এমন ভাবে পোট্রে করা যে সে যাতে কিছু করতে না পারে, মানে সে যাতে ফেইলিয়ার হয়ে যায়। তার মানে এই নেগোসিয়েশনটা আগের থেকে ফেইলড হবে, সেটা আমরা আগেও বলেছি যে এখানে মেলানিয়া ট্রাম্পেরও কিছু ব্যাপার আছে, এবং ব্ল্যাকমেইলিং এরও কিছু ব্যাপার আছে নেতানিয়াহুর ক্ষেত্রে। তো এখানে যেটা আমরা ভেবেছি যে এখানে কি হয়েছে, ট্রাম্প তার যে আলটিমেটাম দিল এবং সেটা যখন আহ, ইরান মানলো না, তখন ট্রাম্প নার্ভাস হয়ে গেল এবং পাকিস্তানকে বললো যে ইমিডিয়েট একটা আলোচনার ব্যবস্থা করো, সেটাতে যাতে ইরান মানে। অ্যাটলিস্ট ট্রাম্প তার প্রেস বা তার তার ইয়ে বাঁচালো, সম্মান বাঁচালো কিছুটা। যে আচ্ছা ঠিক আছে, এটা এটা হলো না, কিন্তু এইভাবে আমি কিছু একটা নেগোসিয়েশনের মাধ্যমে করলাম। এবং শেষে জেডি ভ্যান্স যেটা বলেছে, দি বল ইজ নাও ইন ইরানস কোর্ট, আমরা বলে দিয়েছি ইউক্রেন এবং সরি নিউক্লিয়ার এবং আম, যেটাকে বলে হচ্ছে হরমুজ প্রণালী, এই দুইটার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আর এটা দুইটা রেড লাইন আমরা বলে দিয়েছি, এখন ইরান কি করবে সেটা তারা করবে। এবং এই নেগোসিয়েশন যে ফেল হলো, এটার আমেরিকার থেকে ইরান বেশি ভুগবে। এবং ট্রাম্প দেখলাম যে আরেকটা মেসেজ দিয়েছে যে ইরানের হরমুজ প্রণালী উনি ব্লক করে দিবে, ব্লকেট। এখন ব্লকেট কোথা থেকে কি করবে, উনি তো বিভিন্ন কথা বলেন, কিন্তু কোথা থেকে কি করবে আমি জানি না। বাট মিন টাইম ইরানের কাছ থেকে শীত যাচ্ছে, বিভিন্ন দেশ গ্র্যাজুয়ালি ইরানের সাথে সম্পর্ক তৈরি করছে। আমরা জানি যে ইটালির প্রধানমন্ত্রী উনিও কিছুদিনের ভিতরে ইরান সফর করবেন, এবং তাদের সাথে হয়তো কোনো নেগোসিয়েশন হবে তেল গ্যাস এগুলো নিয়ে। তো আলটিমেটলি যা দেখা যাচ্ছে যে ট্রাম্প তার সেই আলটিমেটাম এবং যুদ্ধবিরতি এবং এই সমস্ত জিনিসগুলো করতে পারছিল না, সেটার একটা প্রচেষ্টা করেছে। কিন্তু লেবাননে তো ইসরায়েলি অ্যাটাক বন্ধ হয়নি, 2000 লোক অলরেডি মারা গেছে, 2000-এর বেশি, এবং 6-7 হাজার লোক ইনজুর্ড হয়েছে, এর ভিতরে শিশুরা আছে। এগুলো নিয়ে কন্ডেম করেছে ইরান। এবং আপনারা জানেন যে ইরানের লেবাননের ইউএন পিস মিশনে অ্যাটাক করেছে একটা গাড়িতে ইসরায়েলিরা। এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের লোক ছিল, ইটালির লোকজনও ছিল কয়েকজন, এবং ইন্দোনেশিয়ার তো 3 জন মারাই গেছে। এবং ইন্দোনেশিয়া এটার কারণে 70টা দেশ তাদের সাথে হয়ে একটা কন্ডেম করেছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে ফ্রান্স প্রেসিডেন্ট বলেছে যে ইরানে সরি ইসরায়েলে আমাদের যে সমস্ত মিলিটারি সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট, এগুলো ব্লক করে দেওয়া হবে। তো এগুলো তারা ব্লক করে দিচ্ছে। So, যতই আমরা এই পিস ট্রিটি বা পিস টক ফেইল বা আনফেইল যাই বলি না কেন, এখানে আমার মন্তব্য হচ্ছে যে এবং রিসেন্টলি খামে খামে মানে মুস্তফা খামেনির একটা স্টেটমেন্ট দেখলাম, সেখানে তিনি বলছেন ইরাকের যারা যোদ্ধা আছে, যারা ইরানের পক্ষে, যারা হেজবুল্লাহরা আছে, তারপরে সিরিয়ায় যারা আছে, আম, হিউতি যারা ইয়েমেনে, এবং হামাস, এবং গাজার যারা আছে মানে যারা রেজিস্ট করছে, এই টোটাল ফোর্সটাকে তারা অ্যাড্রেস করেছে এবং বলেছে যে উই আর টুগেদার। তো দেখেন ব্যাপারটা হচ্ছে ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, এখানে গাজা, এবং এই 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 অঞ্চলের ইরানের রেজিস্ট্যান্স চলছে। ইরান এবং অন্যান্য যারা তাদের শুভাকাঙ্ক্ষী আছে বা তাদের সমর্থিত যে দলগুলো আছে,
তাদের রেজিস্ট্যান্স চলছে। এবং লেবানন গভর্নমেন্ট কিন্তু আবার আলাদা, লেবানন গভর্নমেন্ট আবার ইসরায়েলের সমর্থনে আছে, আর হেজবুল্লাহরা কিন্তু নাই। যার কারণে লেবানন গভর্নমেন্ট ইরানের যে অ্যাম্বাসেডর ছিল সেখানে তাকে নন নন গ্রেটা ডিক্লেয়ার করেছে, মানে তাকে ওখানে রাখা যাবে না। কিন্তু ইরান হেজবুল্লাহ এবং অন্যান্যদের সমর্থনে তাদের অ্যাম্বাসেডরকে রেখে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে লেবাননের যে গভর্নমেন্ট তারা অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ, তাদের হাতে কোনো পাওয়ার নাই, পাওয়ারটা আসলে হেজবুল্লাহর কাছেই আছে। এবং হেজবুল্লাহ প্রচুর ড্রোন মারছে নর্দার্ন ইসরায়েলে। তো ওই দিন একটা ইন্ডিয়ান সাংবাদিক তার ইয়েতে দেখালেন ভিডিওতে যে নর্দার্ন ইসরায়েলে সব বন্ধ, কেউ নাই, ইটস এ ডেড সিটি, ওখানে লোকজনই নাই, কিছুই ওখানে চলছে না, নাথিং ইজ হ্যাপেনিং। আর ওই দিক থেকে আবার তেল আবিবেও অ্যাটাক হচ্ছে। তো আম, এগুলো চলছে, অ্যাটাক চলবে, এগুলো চলছে। এখন গালফ কান্ট্রি গুলোকেও জানিয়েছে ইরান যে তোমরা আমাদের সাথে আসো, তোমরা বুঝো যে আমেরিকা আসলে তোমাদেরকে কিছু দিতে পারবে কিনা। আর কয়েকদিন আগে একটা ইয়েতে দেখলাম ভিডিওতে, কুয়েতে এক আমেরিকান অফিসার তিনি বলেছেন যে কি অবস্থা কুয়েতের বেইসে ইয়ে করার জন্য। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে কি কোনো প্রোটেকশন ছিল, মিসাইল অ্যান্টি মিসাইল কোনো প্রোটেকশন ছিল, উনি বলেছেন না, কুয়েতে কোনো প্রোটেকশন ছিল না। তো দেখা যাচ্ছে যে এরা আমেরিকা যা বলে তা করতে পারে না বা সেটা করে না। মাঝখান দিয়ে এই গালফ কান্ট্রি গুলা ধরা খেলো। এখন আমেরিকা কি আবার যুদ্ধে যাবে? ইরানিয়ানরা ভাবছে যে হ্যাঁ আমেরিকা আবারও যুদ্ধে যাবে, হয়তো কিছুদিন পরে বা হোয়াট এভার ইট ইজ, এভাবে যাবে, আবারও যাবে। এবং সেটা হয়তো অতটা সিরিয়াস হবে না, ওটা হয়তো কিছুটা কিছুটা হবে, এরকম একটা ব্যাপার। তার কারণ হচ্ছে আমার মতে সেটা মানে অত সিরিয়াস যুদ্ধে আমেরিকা যাবে কিনা, কারণ আমেরিকা অনেক কষ্টে ট্রাম্প এই যুদ্ধ থেকে বেরোনোর একটা চান্স খুঁজেছিল, এবং সেই চান্সটা হয়েছে নেগোসিয়েশন হোক আর না হোক ডাজেন্ট ম্যাটার। সে পৃথিবীকে দেখালো হ্যাঁ আমরা করেছি, এবং স্টেটমেন্ট দিয়ে দিল এটা ইরান এখন বিপদে আছে, আমরা খুব ভালো আছি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কিন্তু প্রতিদিন যুদ্ধে মানে অলরেডি $50 বিলিয়ন খরচ হয়ে গেছে, এবং ট্রাম্প আরো $200 বিলিয়ন চেয়েছে কংগ্রেসের কাছে। সো দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ ওয়ার ফর আমেরিকা। অ্যাট দ্য সেম টাইম যে আমেরিকা যেখানে যুদ্ধে জড়াবে না, সেটার একটা কারণ হচ্ছে, জড়াবে না 100% বলছি না, বাট এটা কমে যেতে পারে। সেটার একটা কারণ হচ্ছে যে এখনো যে সমস্ত তেল মিডল ইস্ট কান্ট্রি গুলাতে, গালফ কান্ট্রি গুলাতে আছে, সেগুলো যদি ধ্বংস না হয়, সেগুলো যদি সেল করতে পারে তারা, তখন তারা পেট্রো ডলারে সেল করবে, যাতে আমেরিকার ইকোনমি ধ্বংস না হয় বা আমেরিকার ইকোনমি ক্ষতিগ্রস্ত না হয়। সে পেট্রো ডলার আমেরিকা পাবে, এই আশাটা আমেরিকার এখনো আছে, বা এখনো এটা আশা করা যায় যদি ধ্বংস না হয়ে যায়। এখন যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে তো সবকিছুই গেল। অলরেডি ইরান তাদের ইরানিয়ান কারেন্সিতে টোল আদায় করবে বলেছে, পার ব্যারেল $1। এই টোলের পরিমাণ যেটা হয়তো পার শিপ $1 মিলিয়ন or $2 মিলিয়ন পরিণত হয়, কিন্তু ইট ডিপেন্ডস অন দিস ইউনিট প্রাইস। তো এখন দেখা যাক, অনেকেই ইরানিয়ান কারেন্সিতে দেওয়ার চেষ্টা করছে, অনেকেই তাদের সাথে কথাবার্তা বলছে। এবং এই পিস মিশনটা আসলে ফেল করার জন্যই ছিল। এটার কোনো কারণ বোঝাই যায় যে নিউক্লিয়ার আমি নিতে পারিনি ইউরেনিয়াম, এখন গিয়ে বলবো যে না এটা তুমি আমাকে দিয়ে দাও বা এটা তুমি ছেড়ে দাও। আমি কিন্তু পারলাম না, আমি কিন্তু ফেল করলাম প্রত্যেকটা জায়গায়। তারপরে বলছি যে এটা, এবং হরমুজ প্রণালীতে যে স্নিকিং একটা অ্যাফেয়ার ছিল, মানে চুরি করে ঢুকে যাব, ছোট একটা বোট হিসাবে ঢুকে যাব, আসলে ডেস্ট্রয়ার, গিয়ে তারপরে আমরা ধ্বংস করে দিব, বা মাইন সুইপিং হিসাবে যাব, কিসের মাইন, কোথা থেকে তারা সুইপ করবে, এগুলো তারা করতে পারবে না। এবং তারপরে তারা আন্ডারগ্রাউন্ডে, আন্ডার ওয়াটারে ড্রোন ডিটেকশন, এগুলো এগুলো করার চেষ্টা করছে। এবং এখন তো বলছে ট্রাম্প লাস্টে যে ব্লকেট করে দিবে। তো ব্লকেট ইজ ওয়ান থিং, দ্যাট ইজ ইকোনমিক ব্লকেট। অ্যান্ড অলরেডি ইরানের স্যাংশন উঠে গেছে, যদিও স্যাংশনের ওইটা একটা টাইমলাইন আছে, 1 মান্থ বলেছিল। এবং আমরা কিছু ব্যাপারে কনফিউশন আছে যে ইরানের যেই অ্যাসেট যেটা ব্যাংকে আছে বিলিয়ন বিলিয়ন ডলার, সেটা কি আমেরিকা দিয়ে দিয়েছে কিনা। কারণ নেগোসিয়েশনের আগে ইরানের একটা শর্ত ছিল এই ডলারটা ছাড়তে হবে। অনেকে বলছে ছেড়ে দিয়েছে, নাহলে ইরান আসতো না। আবার অনেকে আমেরিকা কিছুই বলছে না, জাস্ট তারা কোনো কথাই বলছে না। এবং রিসেন্টলি ট্রাম্প যখন এই একটা অনুষ্ঠানে গেছিলেন, তখন সবাই বু সাউন্ড করেছে। ততক্ষণে জেডি ভ্যান্স বলে দিয়েছে ইট ইজ ফেইল। এবং ট্রাম্পের মাস্টার স্ট্রোক হচ্ছে জেডি ভ্যান্স এখন একটা ফেইলিয়ার।
তার যে উত্থান হচ্ছিল, সে ইরান ওয়ারকে নিয়ে যখন সে একটা আলাদা লবিং বা আলাদা একটা সিচুয়েশন তৈরি করছিল তার ব্যাপারে, তার নেক্সট ইলেকশন ক্যাম্পেইনের ব্যাপারে, সেখানে জেডি ভ্যান্স ফেল করলো। এবং ট্রাম্প দেখে দিল যে জেডি ভ্যান্স, ইউর ইউর নো গুড, ইউ ফেইল। আরেকটা জিনিস আমাদের একটু শেয়ার করে নিই, শেষ করছি এটা বলেই, যে এখন দেখা যাচ্ছে যে এই সমস্ত কারণে পিটার হেগসেট, যিনি আমেরিকান, যারাকে অনেকে বলে যে কি ডিপার্টমেন্ট অফ ওয়ার ফেইলিয়ার অথবা ডিপার্টমেন্ট অফ ওয়ার ক্রাইম বা ডিপার্টমেন্ট অফ ওয়ার, সে তারা নিজেরাই এটা ঘোষণা দিয়েছে, কিন্তু এটা অফিসিয়ালি ডিপার্টমেন্ট অফ ডিফেন্সই আছে আমেরিকান বুকে, মানে গভর্নমেন্টের পর্যায়ে। ওটা ডিপার্টমেন্ট অফ ওয়ার চেঞ্জ হয় নাই। তো এই ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে উনি চিন্তা করছেন যে ওনাকে যে কোনো সময় সরিয়ে দিবে ট্রাম্প। কারণ ট্রাম্পের একটা স্কেপগোট দরকার এখন ওয়ারের এই ব্যাপারে, যে কাকে দোষারোপ দিবে। একটা তো গেল, একটা নেগোসিয়েশনের ইয়ে করলো, ছল করলো, ছল করে আবার ওই দিক দিয়ে ডেস্ট্রয়ার ঢুকিয়ে দিল, ডেস্ট্রয়ার আবার ফেরত গেল ভয়ে, আবার মানে ইরান ওটা ধরে ফেললো। এরপরে আবার এখন জেডি ভ্যান্সকে সে ট্র্যাপ করার চেষ্টা করছে, তাকে ফেইল্ড নেগোসিয়েটর হিসাবে প্রমাণ করলো। এবং অ্যাট দ্য সেম টাইম পিট হেগসেটের ঘাড়ে সে দোষ চাপিয়ে দিতে পারে, বিকজ পিট হেগসেট নাকি, ভিতরকার খবর যারা বলছে যে পিট হেগসেট নাকি ভয় আছে যে কখন তাকে চলে যেতে হয়, এবং সেই কারণেই সে বিভিন্ন জেনারেলদেরকে, বিশেষ করে চিফ অফ স্টাফ আর সে সে সরিয়ে দিয়েছে, টু শো দ্যাট হাউ পাওয়ারফুল হি ইজ। তবে মনে হচ্ছে যে আফটার several American minister or secretaries in the administration, next pawn could be Pete Hegseth, এবং আমরা সেটা দেখি কোন দিকে যায়। তবে পরিশেষে এটাই বলবো যে এই নেগোসিয়েশনটা জাস্ট হোক, সেটা চেয়েছিল আমেরিকা, কিন্তু এটা কি বলে সাকসেসফুল হোক সেটা চায় না। এবং এটা অবভিয়াস, এটা অবভিয়াস নিউক্লিয়ারের ব্যাপারে তারা গেছে, পারেনি, ডাকাতি করতে বা চুরি করতে গিয়ে পারেনি, এবং প্রত্যেকটা মিশন তাদের ফেইল্ড। এখন আমেরিকা কি করবে সেটা দেখার ব্যাপার, এবং এখন ইরান কি করবে সেটাও দেখার ব্যাপার। তবে এটা বলবো যে ইরান যা করছে, হরমুজ প্রণালী তাদের আন্ডারে আছে, নিউক্লিয়ার তাদের আন্ডারে আছে, মিসাইল বেস তাদের আন্ডারে আছে। আরেকটা ছোট কথা বলে শেষ করছি, ইরানের সাপোর্টে নর্থ কোরিয়া অনেকদিন ধরে কাজ করছে, এবং তারা যেটা করেছিল যে তাদের যে নিউক্লিয়ার বোমের যে টেস্ট, যেটা তারা অনেক আন্ডারগ্রাউন্ডে ব্যাংকার ক্রিয়েট করে একটা ল্যাব তৈরি করে সেখানে নিউক্লিয়ার টেস্টটা করেছিল। প্রথম যে টেস্ট করেছিল সেটাতে ওয়ার্ল্ড বোঝেনি। সেকেন্ড টেস্টের সময় ভূমিকম্প হয়েছিল মৃদু, যেটা থেকে বোঝা গেছে যে এটা নিউক্লিয়ার টেস্ট করেছে, এবং সব আন্ডারগ্রাউন্ডে। এবং এই টেকনিকটা নর্থ কোরিয়া ইরানকে হেল্প করেছে ডেভেলপ করার, স্ট্যাবলিশ করার, এবং ইরানের এই অবস্থায় আছে। এবং একজন ব্রাজিলিয়ান এক মানে আর্ম এক্সপার্ট বলেছেন যে ইরানের এখনো 17,000 মিসাইল রয়ে গেছে, যেটা ইরানের স্ট্রেংথ এবং যেটা মডার্ন ওয়ারফেয়ারের কান্ডারি। এখন ইলেকট্রনিক এবং মিসাইল এবং এই ওয়ারফেয়ারের অবস্থা চলছে, আধুনিক ওয়ারফেয়ার। কিন্তু এখন নিউক্লিয়ারের যেই প্রয়োগ, সেটার খুব একটা দরকার নাই। এবং আমরা শুনেছি রাশিয়া কিছু নিউক হেড মিসাইল পাঠিয়েছে ইরানকে অলরেডি। সো দেখা যাক যুদ্ধ আবার কোন দিকে যায়, এসকেলেট করে নাকি আমেরিকার সুবুদ্ধি হয় এবং ইসরায়েলকে থামানো যায়, এদিকে আমরা চেয়ে থাকলাম। সবাইকে ধন্যবাদ।